প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম বিনাশ। এখন শুরু করছি 14তম অংশ। স্যাডলে বাধা না থাকলেও মাটিতে নামতে সামান্য আগ্রহ দেখালো না মার্শাল। এ অবস্থানে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করছে। সদ্য নিযুক্ত সহকারীর দিকে তাকালো সে। ছোট্ট করে মাথা নাড়ল মেশনর। নিজের নিরাপত্তা বা স্বার্থে আইন প্রয়োগ করতে ইচ্ছুক সে, কিন্তু তেমন উৎসাহ পাচ্ছে না। বুঝে গেছে ক্যালকিনের সঙ্গে সুবিধা করতে পারবে না। দেয়ালের এক খিলানের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ক্যালকিন। বেল্টের পিছনে দুটো হাতের বুড়ো আঙুল ঢুকানো। ভঙ্গিটা যতই আয়েসি দেখাক, কিন্তু ঠান্ডা নির্লিপ্ত চোখ জোড়ায় সতর্কতার ঘাটতি নেই। বোঝাই যায় মুহূর্তের মধ্যে নরক নামিয়ে আনবে এই লোক। পিস্তলে যে সে জাদু দেখাতে জানে, সেটা এরই মধ্যে প্রমাণ করেছে। চৌহদ্দিতে সবচেয়ে চালু পিস্তলবাজ ও ভয়ঙ্কর লোক হিসাবে খ্যাত হুইটি পাত্তাই পায়নি জন ক্যালকিনের কাছে। দীর্ঘশ্বাস ছাড়ল জেরেমি সৃষ্ট। হতাশা চেপে রেখে এবার ভিন্ন পথ ধরল। অনুরোধের সুরে রানচারকে বলল, কি জানো পার্কার, আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক হিসাবে তল্লাটে বেশ সুনাম আছে তোমার। যথেষ্ট গ্রহণযোগ্য ও নিরেট অভিযোগ নিয়ে এসেছি আমরা, এবং কথাবার্তা যা কিছু হলো সবই শুনেছ। আমার তো মনে হয় দায়িত্ব এড়াতে পারো না তুমি। বরং সৎ ও উদার নাগরিক হিসাবে ফোরম্যানকে আমাদের হাতে তুলে দেয়া উচিত। ক্যালকিন যদি নির্দোষ হয়, সেটা কোর্টে প্রমাণ হবে। যথেষ্ট লেকচার দিয়েছ সৃষ্ট। মার্শালকে থামিয়ে দিল রানচার। রুড শোনাচ্ছে কণ্ঠ। আর যাই হোক, তোমার মুখে ওসব নীতিকথা মানায় না। আসলে কি ঘটেছে বিলকুল বুঝতে পারছি। এবার ভালোই ভালোই কেটে পড়ো। এ নিয়ে যদি আর একটা কথাও বলো, তোমাকে ঠেঙ্গিয়ে বিদায় করব আমার রাঞ্চ থেকে। লেজ তুলে পালাও সৃষ্ট। তোমার ইঁদুরে মুখটা দেখতে ঘৃণা লাগছে। সঙ্গের হোতকাটাকে নিয়ে যেতে ভুলে যেও না কিন্তু। থমথমে হয়ে গেছে মার্শালের মুখ। প্রবল অসন্তোষ ও বিস্তৃষা নিয়ে দেখছে রানচারকে। আজকের ঘটনা কিন্তু ভুলে যাব না, হুমকি সুরে ঘোষণা করল সে। ঠিক মনে রাখবো পার্কার। ভুলবে কেন? আমি বরং তোমাকে মনে রাখতেই বলছি, তপ্ত স্বরে বলল মাইক পার্কার। তাহলে হয়তো ফের অমন অদ্ভুতরে অভিযোগ নিয়ে এখানে আসবে না। অফিসার হিসেবে জঘন্য একটা লোক তুমি সৃষ্ট। জানি না তোমার মতো আর কেউ ঠান্ডা মাথায় কারো বিরুদ্ধে এমন মিথ্যে অভিযোগ খাড়া করে খাড়া করে কিনা। তবে আমি তোমাকে সার্টিফিকেট দিচ্ছি, এ কাজে তোমার জুরি নেই। কিং বেলেজার নিশ্চয় তোমার বেতন বাড়িয়ে দিবে। ওর পা চেটে আর কতই বা পাও। স্থির দৃষ্টিতে চেয়ে থাকলো মার্শাল। একেবারে হতভম্ব হয়ে গেছে। ঘুণাক্ষরেও ভাবেনি রানচার তাকে এভাবে অপমান করবে। এতটা বিব্রত হয়ে পড়েছে যে মুখে কথা সরছে না। এভাবে আর কখনো হেনস্থা হয়নি, কারো কাছেই নয়। তলে তলে শীতল রাগ ও ঘৃণা বোধ করছে সে, কিন্তু নিজেকে সামলে নিল। সময় আসবে, এ অপমানের প্রতিশোধ ঠিকই নেবে। শক্তি শক্তি সামর্থ্য, বুদ্ধি বা কৌশল সবই ওর পক্ষে রয়েছে। সিভির পতন সেফ সময়ের ব্যাপার। বেলেজাররা এখনো মরিয়া হয়ে ওঠেনি বলেই টিকে আছে, নইলে কবেই দেশছাড়া হয়ে যেত। একজন লম্যানকে অপমান করবার দায়ে বোধহয় তোমাকে গ্রেপ্তার করা উচিত। চিবিয়ে চিবিয়ে বলল মার্শাল। প্রায় নিষ্পৃহ হয়ে গেছে মুখ, কিন্তু কুতকুতে চোখের গভীরে জিজ্ঞাসা। নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে একজন লম্যান ষড়যন্ত্র পাকালে কি শাস্তি পেতে পারে? তুমি বরং ওটা নিয়ে ভাবতে থাকো। আমার তো মনে হয় শিগগিরই এমন একটা কিছুর তোমার অভিযোগে তোমার বিচার হতে যাচ্ছে। হাসতে হাসতে বলল রানচার। দুই লম্যানের অপ্রস্তুত ভাব দেখে আমোদ পাচ্ছে।
ঠিক আছে, দেখে নেব। এমন একটা চাহনি ছুড়ে দিয়ে ঘোড়া ঘুরিয়ে চলে গেল মার্শাল জেরেমি সিস্টো। পিছনে ছায়ার মতো অনুসরণ করলো জনি মেশনর। দুই অফিসার টেইলের বাঁকে হারিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলো জন। তারপর রানচারের দিকে ফিরে তাকে ধন্যবাদ জানালো। ধন্যবাদ দেওয়ার কিছু নেই এতে, জন। কর্তব্য পালন করেছি মাত্র। সহাস্যে বলল পার্কার। আমি নিশ্চিত জানি যে তুমি কাল বেলেজারকে খুন করনি। সেটা শিষ্টও জানে। আমার তো মনে হয় সেপ বাজিয়ে দেখতে এসেছিল ওরা। আমি যদি আপোষে তোমাকে ওদের হাতে তুলে দিই তাহলে কেল্লাফতে হয়ে যেত। একটা চান্স নিল আর কি। কিন্তু আসল কথা হচ্ছে এসবের পিছনে কিং বেলেজারের হাত রয়েছে। শিষ্টকে সেই চালায়। আমার মনে হয় পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠবে শিগগিরই, আশঙ্কা প্রকাশ করল জন। চিন্তিত দৃষ্টিতে ফোরম্যানকে দেখল পার্কার। ভুরু কুঁচকে গেছে। তুমি নিশ্চয় সিপিতে পাঞ্চে সময় কাটানোর অভিযোগ করছো না? চওড়া হাসল জন। এটা তো ভেবে দেখিনি। যোগ দেওয়ার পর থেকে বরং নানা ঘটনায় চলে গেছে সময়। যাকগে, কালকে হারিয়ে নিশ্চয় খেপে যাবে কিং। এবার গা ঝাড়া দিয়ে উঠবে সে। আমাদেরও ব্যস্ততা শুরু হবে। সিপি রান্স ত্যাগ করবার সময় প্রায় একই ধরনের ভাবনা খেলে গেল মার্শাল জেরেমি সিস্টোর মাথায়। একটু আগে চরম হেনস্থা হয়েছে সত্যি, যার পণ্যায় বিব্রত হয়েছে, বিশেষ করে বিশেষ করে সদ্য নিযুক্ত ডেপুটির সামনে। কিন্তু ঘটনার অন্য একটা দিক সন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে ওর জন্যে। সযত্নে ব্যাপারটা চেপে গেছে ডেপুটির কাছে। অত প্যাঁচ বুঝবে না জনি মেশনর। একটু হলেও মাথা মোটা সে। জন ক্যালকিনের ভূত চেপে বসেছে মাথায়। এমনিতে ভয়ে ভয়ে ছিল যে স্লাইসের ওই ঘটনার মূলে নিশ্চয় ওকে সন্দেহ করে জন ক্যালকিন। তাই ডেপুটি হওয়ার প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে লুফে নিয়েছে সে। ভেবেছে ব্যাজের কারণে নিরাপত্তা পাবে। কিন্তু সিপি রাঞ্চে ক্যালকিনের মুখোমুখি দাঁড়ানোর পর আর ততটা ভরসা করতে পারেনি। স্পষ্টত যে ক্যালকিন চাইলে যে কোনো মুহূর্তে হামলে পড়বে ওর উপর। মার্শাল কেন, তখন কেউই তাকে ঠেকাতে পারবে না। দুশ্চিন্তায় প্রায় অসুস্থ বোধ করছে জনি। আদপে মার্শাল কেন সিপি রাঞ্চে এসেছে জানা নেই ওর। ক্যালকিনকে সামনে দেখে প্রায় সবই গুলিয়ে ফেলেছিল। জেরেমি সিস্টো যদি নির্দিষ্ট কোনো ফন্দি এঁটেও থাকে সেটা খেয়াল করবার মানসিকতা তখন ছিল না ওর। ক্যালকিনের সামনে থেকে সরে যেতে পারলেই স্বস্তি পেত। এছাড়া অন্য কোনো চিন্তা ছিল না মনে। রানচার আর মার্শালের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় শঙ্কিত হয়ে পড়েছিল ও। ভয় পাচ্ছিল যে কোনো মুহূর্তে হয়তো শোডাউন ঘটে যাবে। সেক্ষেত্রে ক্যালকিন যে প্রতিশোধ নেয়ার সুযোগ পেয়ে যাবে তা একরকম অসম্ভবই মনে হয়েছিল। সিপি ফোরম্যানের প্রথম গুলি যে ওর দিকে ছুটে আসবে এ নিয়ে সামান্য সন্দেহও ছিল না মনে। প্রবল চেষ্টায় মুখটা নির্বিকার রাখতে পারলেও ভিতরে ভিতরে ঘেমে যাচ্ছিল জনি। মনে প্রাণে ঈশ্বরকে ডেকেছে। সারা জীবন ধরে যতবার না ঈশ্বরকে ডেকেছে ওই কয়েকটা মিনিটে তার চেয়ে বেশি ডেকেছে। নীরবে এগিয়ে চলল দুজন, যার যার নিজস্ব ভাবনায় ব্যস্ত। একটু পর নীরবতা ভাঙল জনি। যদ্দূর মনে হলো পার্কারের সঙ্গে তোমার সম্পর্ক ভালো নয়, মোটেও বন্ধুত্বপূর্ণ বলা যাবে না। সন্দিহান চোখে ওকে দেখল মার্শাল। সেটা কি অন্যায় হয়ে যাবে? অসন্তুষ্ট স্বরে জানতে চাইল সে। কণ্ঠ কর্কশ হয়ে গেছে। কাকে পছন্দ করব বা কে আমার বন্ধু হবে সেটা আমার নিজের মর্জি। ন্যায় অন্যায়ের প্রশ্ন নয়, এমনিতে জানতে চাইছিলাম, বলল জনি। যা বুঝেছি মাইক পার্কারের আচমকা কিছু হয়ে গেলে তুমি একটুও দুঃখ পাবে না। এবার বিস্ফারিত হলো মার্শাল। ঠিকই বলেছ, একটুও পাবো না। আমার বোন জামাই হয় নাকি যে বোনের
কষ্টে মন খারাপ হয়ে যাবে। যা ইচ্ছে করো ওকে নিয়ে, মারো কাটো বা ওর রাঁচ পুড়িয়ে দাও, কিচ্ছু যায় আসে না আমার। পার্কার বা সিপি রাঞ্চের জন্যে কিছু করতে যাচ্ছি না আমি, বিব্রত স্বরে ব্যাখ্যা করল ডেপুটি। সামান্য কৌতূহল হয়েছিল যে ওর কিছু হয়ে গেলে তোমার কেমন লাগবে। যাকগে, কিংয়ের সঙ্গে দেখা করবে এখন? গম্ভীর মুখে নট করল মার্শাল। সার্কেল বি রাঞ্চে পৌঁছানো পর্যন্ত পথে আর কোনো কথা হলো না দুজনের মধ্যে। নীরবে পথ চলেছে। প্রকাণ্ড হলরুমে সার্কেল বি বসকে পেল ওরা। সিপি রাঞ্চে মার্শালের ভ্রমণের বৃত্তান্ত শুনে গম্ভীর হয়ে গেল কিং। কপালে ভাঁজ পড়েছে। এত কষ্ট করে সিপিতে গিয়ে তাহলে বেকুব বনেছ? বিদ্রুপ ঝরে পড়ল সার্কেল বি বসের কণ্ঠে। ভেবেছ তুমি বাঁশি বাজাবে আর ক্যালকিন সুরসুর করে তোমার পায়ের কাছে এসে দাঁড়াবে? কিন্তু প্রাপ্তিটা গম কিসে? তর্ক করল মার্শাল। আইন অমান্য করে বরং আখেরে নিজের ক্ষতি করেছে ক্যালকিন। আইনকে বাধা দেওয়ার অভিযোগ দাঁড় করানো যাবে ওর বিরুদ্ধে। একই অভিযোগে পার্কারকেও দণ্ডিত করা সম্ভব। অধৈর্য ভঙ্গিতে বাতাসে একটা হাত নাড়ল কিং। উইন্ডিতে তোমার বা তোমার আইনের পরোয়া করে কে? কেউ না। হাত নামিয়ে পিস্তলের বাটে টোকা দিল সে। এখানে শুধু একটা আইন আছে, যার কথা শোনে লোকে, পিস্তলের আইন। সঙ্গে যদি 10-12 জন লোক নিয়ে যেতে, অমন লোক পয়দা করব নাকি? এবার খেপে গেল মার্শাল। গত রাতের ঘটনার পর বেশিরভাগ লোক ক্যালকিনের পক্ষে চলে গেছে। 1 ডজন কেন, চেষ্টা চালিয়ে 1 গন্ডা লোকও জোগাড় করতে পারিনি। নাকি ভেবেছ আমি চেষ্টাই করিনি? এজন্যই তোমাকে মাথা মোটা বলি, তীব্র চিলেসের সঙ্গে বলল কিং। লোকের অভাব আছে আমার এখানে, সেফ বললেই পেয়ে যেতে। যাকগে, বোঝা গেল তোমার উপর আর নির্ভর করা চলবে না। এখন থেকে আমিই সব সামাল দেব। তুমি সেফ নীরবে দেখে যাবে সব। কোনো রকম বাগড়া দিতে এসো না, বুঝেছ? ইতস্তত করছে মার্শাল। একটু বেশিই দাবি করছো না? ধেত্তেরি, দাবি করলাম কোথায়? আমি তোমাকে নির্দেশ দিচ্ছি। গর্জে উঠল কিং। কঠিন হয়ে গেছে কণ্ঠ। হয় তুমি আমার নির্দেশ শুনবে, নইলে তোমার স্বাদের ব্যাজ গলা দিয়ে নামিয়ে দেব। রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল জেরেমি সিস্টোর মুখ। অপমানে না রাগে বোঝা গেল না, তবে তার আপোষী কণ্ঠে স্পষ্ট হলো যে কিংয়ের হুমকিকে ভয় পেয়েছে। বহুদিনের সম্পর্ক আমাদের, আর যাই হোক এভাবে নিশ্চয় কথা বলে না বন্ধুরা, মিনমিনে সুরে বলল সে। জানি কাল্যের ব্যাপারে তোমার মন খুব। বোকা হলে মাসুল তো দিতেই হবে, রুক্ষ কণ্ঠে মার্শালকে থামিয়ে দিল কিং। এ নিয়ে আমার আফসোস নেই, যেমন কর্ম তেমন ফল। শুধু কাল নয়, ওর মতো বোকা আছে যারা, তাদেরও মাসুল দিতে হতে পারে। আর বন্ধুর কথা বলছো? দুনিয়ায় আমার কোনো বন্ধু নেই, আমি একা, নিঃসঙ্গ এক নেকড়ে। কিন্তু আমার দাঁতে ধারের অভাব নেই। খুব ধার সৃষ্ট, কামড়ে দেওয়ার জন্যে আমি মুখিয়ে আছি। শেষ কথাটা বলবার সময় ঘোত করে বীরজাতীয় একটা শব্দ করল কিং ব্লেজার। আদপে যেন কোনো হিংস্র জানোয়ার সে। হাত বাড়িয়ে টেবিলে রাখা বোতল থেকে গিলাসে পানিও ঢালল। দাঁড়িয়ে থাকা 2 অতিথিকে অফার করা দূরে থাক, এখন পর্যন্ত বসতেও বলেনি। এক চুমুকে গিলাসে সবটা পানিও টেনে নিল সে। তরল হুইস্কি বুকে জ্বালা ধরিয়ে নেমে যেতে অজান্তে মুখ কোচকালো। ক্ষণিকের জন্যে চোখ বুজল কিং। কপালের ভাঁজগুলো উধাও হয়ে গেল। নিজেকে সামলে নিল বোধহয়। এবার 2 পা সামনে বাড়িয়ে টেবিলের উপর তুলে দিল সে। আয়েশ করে বসল। ঠিক করেছি কাল সকালে কার্লের খুনের শুনানি করব। প্রসঙ্গ পাল্টালো সৃষ্ট। চলবে না? শুনানি বা তদন্তের কি আছে? ত্যক্ত ও অধৈর্য শোনালো কিংয়ের কণ্ঠ। মার্শাল মনে মনে ভাবছে, মেজাজ তেতে আছে সার্কেল বি বসের। ভুল সময়ে এসে উপস্থিত হলো বলে অনুতাপ করছে এখন। তাতে লাভ হবে কি শুনি? পিছন থেকে ঠিক ওর মাথায় গুলিটা করা হয়েছে। .45 ক্যালিবারের গুলি। এছাড়া আর কি বা জানি আমরা?
কেউ কিচ্ছু জানে না, কেউ সামান্য ইঙ্গিতও দিতে পারবে না যে আসলে গুলিটা করেছে কে। সেক্ষেত্রে তোমার তদন্তে বা শুনানিতে অশ্বডিম্ব সারা আর কি বেরোবে? তুমি অবশ্য বলে বসে আছো গুলিটা জন ক্যালকিন করেছে। আদপে কে করেছে তাতে কি যায় আসে আমার? ক্যালকিনকে যদি ফাঁসিয়ে দিতে পারো আমার অন্তত আপত্তি নেই। মোদ্দা কথা হচ্ছে শুনানিতে আমি থাকছি না। পকেট থেকে একটা সিগার বের করে দাঁত দিয়ে গোড়া কেটে মুখে বলল কিং বেলেজার। তারপর চিবাতে শুরু করলো। অন্যমনস্ক হয়ে পড়ল সে, তাই খেয়াল করলো না দুই অতিথি কখন বেরিয়ে গেল। শুরুতে শুভেচ্ছা বিনিময় হয়নি, বিদায়ও নিয়ে যায়নি এরা। যদিও মুখে তেমন প্রকাশ পাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে ক্ষেপে আছে কিং। ভাইকে হারানোর শোক বা ধাক্কা সামলে নিতে পারেনি এখনো। ঘটনাটা প্রচণ্ড রাগ ও প্রতিহিংসা জাগিয়ে দিয়েছে ওর ভিতর। খুনি শুধু কালকেই খুনি করেনি, আসলে ওকে কষাঘাত করেছে। বোকা ছিল বটে, কিন্তু মোটেও অপাঙ্কেও ছিল না কাল। বহু কাজে লাগানো যেত তাকে। কালের অভাব হারে হারে টের পাবে। সীমাহীন জেদ ও প্রতিহিংসা বোধ করছে কিং। ইচ্ছে করছে সব কিছু তছনছ করে দেয়, নিকুচি করি সবার। বিড়বিড় করে গাল বকল ও। এই শহর আর তল্লাটের প্রতিটা মানুষকে মাসুল গুনতে বাধ্য করব আমি। ওরা জানবে কতটা ভয়ঙ্কর হতে পারে কিং বেলেজার। রান্স হাউস থেকে বেরিয়ে ক্ষণিকের জন্য থামল মার্শাল। ডেপুটির দিকে ফিরল। ঘাড়ের উপর দিয়ে বাড়ির ভিতর দিকে ইশারা করে বলল, মদে চুর হয়ে আছে। যাকগে জনি, তুমি বরং ধারে কাছে থাকো, দেখো কি ঘটে। পরে দেখা হবে। স্যাডলে চেপে শহরের উদ্দেশ্যে ফিরতি পথ ধরল সে। মনটা ভার হয়ে আছে। এক একে উদ্দেশ্য একে উদ্দেশ্য পূরণের ব্যর্থতা, তাই একাধিকবার অন্যের চোটপাট সহ্য করতে হয়েছে। মার্শাল হিসেবে যেন দুই পয়সার মূল্য নেই ওর। তল্লাটের সবচেয়ে বড় দুই বাথানে গিয়ে একই দিনে চরম তিক্ত অভিজ্ঞতা হলো। সুবিধা মতো ওকে পেয়েছে বলে নিষ্ঠুরতা দেখাচ্ছে কিং, কিংবা পার্কারও সুযোগের সদ্ব্যবহার করেছে। কিন্তু এভাবে নিশ্চয় দিন যাবে না, সময় পাল্টাবেই, ওরও দিন আসবে। পথ চলতে চলতে নিজেকে সামলে নিল ও। নিস্পৃহ হয়ে গেল মুখ। দেখে কেউ বলতে পারবে না গত কয়েক ঘন্টা কত তিক্ত কেটেছে মার্শালের। যেন ভুলে গেছে ঘটনা দুটো। কিন্তু সৃষ্টর স্বগোক্তি শুনতে পেলে ভুল ভেঙে যাবে যে কারো। একজন আমাকে রাঞ্চ থেকে কুকুরের মতো খেদাবে, আর অন্যজন আমাকে ব্যাজ গিলতে বাধ্য করবে। হ্যাঁ, আমার যেন নিজস্ব কোনো ইচ্ছে অনিচ্ছে নেই। হ্যাঁ, আমার যেন নিজস্ব কোনো ইচ্ছে অনিচ্ছে নেই। এত অকম্মা ভাবছে আমাকে। ভাবুক, ভুল ভাঙতে দেরি হবে না ওদের। কিন্তু ভুলটা যখন টের পাবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। শোধরানোর সময় বা সুযোগ কেউ পাবে না। দিব্য চোখে দেখতে পাচ্ছি একে একে অন্যের সঙ্গে কামড়াকামড়ি করে মাঠ খালি করে ফেলবে দুজন। শেষ পর্যন্ত টিকে থাকলেই হলো। অতি বুদ্ধিমান হয়ে শত্রুর সঙ্গে লড়ে মরে যাওয়ার চেয়ে বরং বোকা হয়ে লড়াইয়ের ময়দানে শেষতক টিকে থাকাই বেশি উপকারী। মালিকহীন সম্পত্তি দখলের জন্যে কাউকে না কাউকে তো থাকতেই হবে। মিস্টার বেলেজার, যা ইচ্ছে করো তুমি, আমি বাধা দিতে যাব না। দেখা যাক মিস্টার পার্কার তোমাকে ঠেকিয়ে রাখতে পারে কিনা। তবে ক্যালকিন যেহেতু আছে, শেয়ানে শেয়ানে লড়াই হবে। মনে মনে সম্ভাব্যতা বিচার করল সে। দুই পক্ষের যা অবস্থা, এমন কিছু হওয়ার সম্ভাবনাই বেশি। পার্কার ও বেলেজারদের শত্রুতা ভিন্ন মাত্রা পেয়েছে এখন। পারিবারিক মর্যাদা বা অহংকার ছাড়িয়েও ব্যক্তিগত জেদ ও রেষারেষির পর্যায়ে চলে গেছে। একে অন্যকে ধ্বংস করে দেয়া ছাড়া থামবে না কেউ, না পার্কার না বেলেজার।
দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকলে একসময় চূড়ান্ত শোডাউন ঘটবেই, এবং তার বেশি দেরিও নেই। একে অন্যকে যখন কাবু করে ফেলবে, যেখানে উভয়েরই শক্তি নিঃশেষ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা, কিন্তু তখনই তৃতীয় শক্তির আধিপত্য বিস্তার করবার সুযোগ আসবে। সেই তৃতীয় পক্ষই শেষ পর্যন্ত হবে সবকিছুর মালিক। শুনতে এই মুহূর্তে হয়তো হাস্যকর মনে হচ্ছে, কিন্তু বাস্তবে তাই ঘটবে বলে মনে করছে জেরেমি সিস্টো। মনে মনে তৃতীয় পক্ষ হওয়ার এবং আখেরে সমূহ লাভবান হওয়ার সিদ্ধান্ত পাকা করে ফেলেছে ও। কিন্তু সবার আগে ক্যালিফোর্নিয়াকে খুঁজে বের করতে হবে, ইতি কর্তব্য স্থির করল চতুর মার্শাল। ওই হবে ট্রাম্প কার্ড। ব্যাটাকে যে কোথায় লুকিয়ে রেখেছে কিং। গলাবাজি করতে গিয়ে দুর্বল এক মুহূর্তে বুড়ো মাইনারকে অপহরণ করবার ঘটনা মার্শালকে বলে দিয়েছে জনি মেসনর, কিন্তু ক্যালিফোর্নিয়ার কে কোথায় আটকে রাখা হয়েছে বলতে পারেনি। কাউকে বিশ্বাস করে না কিং বেলেজার, এমনকি মায়ের পেটের ভাইদেরও নয়। ক্যালিফোর্নিয়াকে অপহরণ করে প্রথমে শহরে এসেছিল ওরা, তারপর সব সার্কেল বি রাইডারদের বিদায় করে দেয় কিং। রাঞ্চে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। মাইনারকে নিয়ে সে একাই চলে যায় গুপ্ত কোনো স্থানে। কড়া নির্দেশ ছিল কেউ যেন অনুসরণ না করে। কিংয়ের নির্দেশ অমান্য করবার দুঃসাহস কারো হয়নি বলে সেই চেষ্টাও করেনি কেউ। ক্যালিফোর্নিয়াকে যেখানেই লুকিয়ে রাখা হোক, সেটা শুধু কিংই জানে। রাঞ্চের ধারে কাছে খোঁজ করেছিল জনি, কিন্তু ব্যর্থ হয়েছে। সার্কেল বি বসের উপর মাত্রা অতিরিক্ত আস্থা ও নির্ভরতার বিনিময়ে এ পর্যন্ত অন্য কাউহ্যান্ডের মতো মাসিক $40 বাড়তি কিছু জোটেনি বলে ক্ষুব্ধ হয়েছে জনি। কি দারুণ একটা খবরই না এনে দিয়েছিল, অথচ বিনিময়ে ওকে $150 দেওয়া দূরে থাক, সময়ে সময়ে দুর্ব্যবহারও করেছে কিং। ঠিক এ কারণে মার্শালকে ক্যালিফোর্নিয়ার গুম হওয়ার খবর জানিয়ে দিয়েছে। আরও একটা উদ্দেশ্য অবশ্য আছে ওর, আখেরে লাভবান হওয়া। ধুরন্ধর না হলেও জনি এটুকু বুঝেছে, সুযোগ ও সামর্থ্য পেলে কিং বেলেজারের সঙ্গে বেইমানি করতে একটুও দ্বিধা করবে না মার্শাল। আইনের লোক হিসাবে বাড়তি সুবিধা পাবে সে। কোনো কারণে যদি পরে জেরেমি সিস্টোকে মোকাবেলা করতে হয়, জনির কাছে মনে হয়েছে কিং বেলেজারের চেয়ে মার্শালকে সামাল দেয়া ঢের সহজ কাজ হবে। জনি মেসনর জানে না নিজের অজান্তে বা সেফ খেয়ালের বশে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসেছে। বেলেজার নয়, বরং আপাতত নিরীহ ও মেরুদণ্ডহীন জেরেমি সিস্টোই ওর জন্যে দারুণ বিপজ্জনক লোক। কাল বেলেজারের মৃত্যুর শুনানি নিয়ে তেমন আগ্রহ পরিলক্ষিত হলো না উইন্ডিবাসীর মধ্যে। মার্শাল জেরেমি সিস্টোর তত্ত্বাবধানে লাকি চাঁদ সেলুনে শুনানি সম্পন্ন হলো। সিস্টো অবশ্য স্থানীয় করোনার হিসাবেও দায়িত্ব পালন করে। তড়িঘড়ি করে নিয়োগ করা 5 জুরির উদ্দেশ্যে জ্ঞানগর্ভ বক্তৃতা দিল সে। জানালো এটা পরিষ্কার খুন হলেও এমন কোনো আলামত বা প্রমাণ পাওয়া যায়নি যা নির্দিষ্ট কাউকে নির্দেশ করে। জন ক্যালকিনকে অভিযুক্ত করবার ইচ্ছে থাকলেও দোরগোড়ায় দাঁড়ানো সিপি ফোরম্যানকে দেখে খাইজটা হজম করে ফেলেছে সে। সতর্ক পদক্ষেপ নিচ্ছে সিস্টো। ওকে অভিযুক্ত করা হয়নি বলে স্মিথ হাসল জন। কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই শুনানি শেষ হলো। তদন্তের জন্যে মার্শালের সময় প্রার্থনাকে কবুল করা ছাড়া উপায় থাকলো না প্রায় মাটির পুতুল জুরিদের। দায়িত্ব শেষ করতে পেরে যেন স্বস্তি বোধ করল এরা। বেলেজারদের কেউ শুনানিতে উপস্থিত না থাকলেও 1 ঘন্টা পরে ফিউনারালের সময় কিং আর সেনকে দেখা গেল লাশের পিছনে। বদ্ধ ও শক্ত চোয়াল, নির্বিকার মুখ, নীরের চাহনিতেও কোনো ভাবান্তর নেই শোকের ছায়া। বেলেজাররা যেন জাগতিক সব আবেগের ঊর্ধ্বে। ঠিক এমনই পাথুরে নির্লিপ্ততার মুখোশ পরে
কয়েক মাস আগে বাবার শেষকৃত্যে এসেছিল ওরা। ওয়েব বেলেজারের খুনির প্রতি প্রতিহিংসা বা রোষ যাই থাকুক মনে পুষে রেখেছিল, মুখে ফুটে উঠতে দেয়নি। প্রতিশোধ স্পৃহায় অন্ধ মানুষ হয়ে গিয়েছিল ওরা। অন্য যে কোনো কিছুর চেয়ে নিজেদের হাতে বাবার হন্তারকের শাস্তি প্রদানের পরম ও পবিত্র দায়িত্ব বলে জ্ঞান করেছে। নামমাত্র আনুষ্ঠানিকতা শেষ করে শহরে ফিরে এলো বেলেজাররা। হোটেলে গিয়ে ঢুকলো। হোটেল মালিকের সঙ্গে দু এক কথার পর একটা কামরায় চলে গেল ওরা। দরজা বন্ধ করে দিল। কাল যেহেতু নেই, এখন তুমি আর আমি রয়েছি। মুখ খুলল কিং বেলেজার। সব কিছু সামাল দিতে হবে আমাদেরই। আলোচনা করে কর্তব্য স্থির করব আমরা। তোমার কোনো আইডিয়া আছে? কার্লের শেষকৃত্যে নির্লিপ্ততা বজায় রাখতে সক্ষম হলেও বন্ধ দরজার ওপাশে যখন তৃতীয় কোনো ব্যক্তি নেই, অপেক্ষাকৃত তরুণ ভাইটির মুখে তার আবেগ পরিষ্কার ফুটে উঠল। খুনের প্রতি জিজ্ঞাসা বোধ করছে সেন, প্রতিশোধ নিতে উদগ্রীব। একই সঙ্গে কার্লের প্রতি ঘনিষ্ঠতার কারণে কষ্ট অনুভব করছে। বড় ভাইয়ের মতো আবেগের রাশ টেনে ধরতে এখনো শেখেনিও। আমার মনে হয় সবার আগে ক্যালকিনকে খুঁজে বের করে উচিত শাস্তি দেয়া উচিত, বলল সেন। নিশ্চয় আশা করছো না খুনিকে খুঁজে বের করবে মার্শাল? এমনকি তোমার করার নির্দেশ পেলেও সফল হবে না সে। মুরুদ থাকলে তো। আসলে অকম্মার ধারী একটা। যাকগে, আমার মনে হয় সরাসরি ক্যালকিনকে চেপে ধরতে পারলে। ভাবছি আমি নিজেই এবার দায়িত্ব নেব। যদি ওহো, তেমন কিছুই তুমি করবে না, কঠিন স্বরে ছোট ভাইকে থামিয়ে দিল কিং। বোকার মতো কাজ হবে সেটা। কালও তাই ভেবেছিল। নিজের ঘাড়ে ক্যালকিনকে সায়স্তা করবার দায়িত্ব নিয়েছিল। দেখেছ তো ওর কি অবস্থা হয়েছে। তাছাড়া খুনটা জন ক্যালকিন করেনি, যদিও শহরের বহু লোকই তাকে সন্দেহের চোখে দেখছে। আমিও কোনো প্রতিবাদ করিনি। যে যাই ভাবুক, আমাদের কি। এবার শোনো, আমি কি চাই। শোডাউন, চূড়ান্ত ফয়সালা হয়ে যাক একটা। কণ্ঠ একেবারে নিচু হয়ে গেল কিং বেলেজারের। কাঁধের উপর হাত রেখে সেনের মাথা কাছে টেনে নিয়ে গেল সে। প্রায় কানের কাছে ফিসফিস করে অনেকক্ষণ কথা বলল। যতই শুনছে সেনের অস্বস্তি কেবল বাড়তেই থাকলো। কিন্তু এক্ষেত্রে পুরো শহর আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। শেষে প্রতিবাদ করল সেন। গোল্লায় যাক উইন্ডি, কর্কশ হয়ে গেছে কিংয়ের কণ্ঠ। এ শহরের কি হলো না হলো তাতে কি যায় আসে আমাদের? প্রথমে বাবা গেল, তারপর কাল, আর ওই জারসটা তো থেকেও নেই। একটা শহর ধ্বংস হলে 10টা তৈরি করে নেওয়া যাবে, কিন্তু বেলেজারদের যে ক্ষতি হলো সেটা কি কখনো পুষিয়ে নিতে পারবে? যা পরিস্থিতি, শত্রুর শেষ করতে না পারলে আমাদের শক্তি দিন দিন কমতে থাকবে। একসময় শহরের সাধারণ লোকও আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ওরা ইতোমধ্যে টের পেয়েও গেছে। সাহস করলে বেলেজারদের গায়েও টোকা দেয়া যায়। গর্তে পড়লে চামচিকাও হাতিকে লাথি মারে। এটাই দুনিয়ার সবচেয়ে বড় সত্য। শক্ত থাকলে লোকে তোমাকে প্রমাণ করবে, সমঝে চলবে। প্রণাম করবে, সমঝে চলবে। দুনিয়াটা হচ্ছে শক্তের ভক্ত। আপাতত যেহেতু শক্তি কমে গেছে, আমাদের কৌশলে কাজ সারতে হবে। শত্রুর বিনাশ করতে যদি আমাদের হাতে গড়া শহরটা নিশ্চিহ্ন করতে হয়, তাহলে তাই করা উচিত। সবচেয়ে বড় কথা, শত্রুকে শেষ করতে না পারলে আমরা নিজেরাই শেষ হয়ে যাব। পরিস্থিতি এখন এমন যে হয় মারো নয়তো মরো, মাঝামাঝি কোনো অবস্থা নেই। যা বলেছি কাজ না হয়ে পারে না। সিপি আউটফিটের উপর চড়াও হবে শহরবাসী। খেপে গিয়ে আমাদের হামলা করতে আসবে ওরা, আর সেই সুযোগে ওদের নির্মূল করে ফেলব। কেউ দোষ দিতে পারবে না আমাদের। গোলমারের মধ্যে যদি পার্কার আর ক্যালকিনকে সরিয়ে দেয়া যায়, রানসহ সব কিছু আপোষে আমাদের হাতে চলে আসবে। মেয়েটা থাকতে তুমি বা অন্য কেউ মালিক হচ্ছে কিভাবে?
জানতে চাইল সেন। বড় ভাইয়ের পরিকল্পনায় খুব একটা প্রভাবিত হয়নি। বাবার অবর্তমানে সন্তানই তো সম্পত্তির মালিক হয়, তাই তাই না? কিন্তু আমি যদি ওই মেয়ের মালিক বনে যাই, গম্ভীর স্বরে বলল কিং। অবশ্য এখনো মন স্থির করিনি। পরিস্থিতি অনুযায়ী ওর ভাগ্য নির্ধারিত হবে। ভাগ্য ভালো হলে হয়তো আমার সম্পত্তি হতে পারে, আবার বেঘরে মারাও পড়তে পারে, কিংবা পত্রপাঠ বিদায় করে দেব। সিপি আর সার্কেল বি যদি কারো হাতে থাকে, আমার তো মনে হয় উইন্ডিতে একচ্ছত্ব আধিপত্য কায়েম করতে পারবো আমরা। বেলেজাররা যা বলবে তাই হবে, আমাদের মুখের কথাই হবে আইন। এবার যেন কিছুটা পরিষ্কার হলো সেনের কাছে। সত্যি তো, যদি সার্কেল বি আর সিপির মালিক বনে যায় ওরা, কার সাহস আছে ওদের বিরুদ্ধে দাঁড়াবে? অত বড় বুকের পাটা কারো নেই। এক পার্কাররা ছিল এতদিন, নইলে আর সবই কেঁচো কিংবা কৃমি মাত্র পরজীবীর মতো বেঁচে আছে। বেলেজারদের বিরুদ্ধে একটা আঙুল তুলবার সাহস হবে না কারো। বড় ভাইয়ের বুদ্ধি বা কৌশলের প্রতি বরাবরই আস্থা বা সমীহ ছিল সেনের, কিন্তু এখন রীতিমতো শ্রদ্ধা করছে। চরম বিপদে দিশেহারা হয়ে পড়া মানুষ, অথচ কিং ব্যতিক্রম। চরম বিপদে দিশেহারা হয়ে পড়ে মানুষ, অথচ কিং ব্যতিক্রম। ভাই হারানোর শোককে শক্তিতে পরিণত করেছে সে। শুনে তো ভালোই মনে হচ্ছে, শেষে মন্তব্য করল সেন। যদি সত্যি সত্যি সবকিছু পরিকল্পনা মতো ঘটে। আচ্ছা, ক্যাল কি মুখ খোলেনি এখনো? বুড়ো হারামি একটা। বিস্তৃষায় বিকৃত হয়ে গেল কিংয়ের মুখ। তবে বেশি দিন তার মুখ বুজে থাকতে পারবে না। ভাবছি কড়া ডোজ দেব এবার। সত্যিই মনে করো ওর পেটে গুরুত্বপূর্ণ খবর আছে? আলবত। রোজার ব্যাপারে কি করবে? সামান্য ইতস্ততার পর জানতে চাইল সেন। খড়খড়ে স্বরে হেসে উঠল বড় ভাই। হুইন্ডির তাবৎ লোক যেমন, ওকেও যা বলবো তাই করবে। প্রবল উদ্ধত্ত আর অহংকার প্রকাশ পেল কিং বেলেজারের কণ্ঠে। ভাই, কিং নামটা কি খামোখা হয়েছে? শুধু একটা নামের চেয়েও অনেক বেশি কিছু, সেটা জানতে পারবে শিগগিরই। কথাটা মনে রেখো। তোমার সঙ্গে আগাগোড়া ছিলাম, আছি শেষ পর্যন্ত, বলল সেন। কিন্তু এসবের সঙ্গে মহিলাদের জড়িয়ে ফেলা কি ঠিক হবে? আমার মনে হয় ওদের কারণে অযথা পিছল খেতে হতে পারে। ভাইয়ের কাজ চাপড়ে দিল কিং। এ নিয়ে ভেবো না সেন, ওসব আমার উপর ছেড়ে দাও। মেয়ে মানুষকে কিভাবে সামাল দিতে হয় সে ভালো জানা আছে আমার। কামরা থেকে বের হয়ে নিচে নেমে গেল দুই ভাই। দুই কামরার মধ্যবর্তী কাঠের পার্টিশনের সঙ্গে এতক্ষণ আঠার মতো কান ঠেকিয়ে রেখেছিল পার্শ্ববর্তী কামরার বাসিন্দা। কষ্টকর যৌবনের কাজ শেষ হয়ে যেতে সিধে হয়ে দাঁড়ালো সে। কাপা হাতে কাগজ তামাক বের করে একটা সিগারেট রোল করল লুস বেলেজার। দুশ্চিন্তায় দুশ্চিন্তায় ভার হয়ে গেছে মুখ। যদিও সব কথা শুনতে পায়নি, কিন্তু যতটুকু শুনেছে তা থেকে মোটামুটি অনুমান করে নিয়েছে দুই বেলেজার মিলে যে ষড়যন্ত্র করেছে তা সফল হলে চরম সর্বনাশ ঘটবে এমিলি পার্কারের ভাগ্যে। কিন্তু কিভাবে ঠেকাবে সেটা? সে নিজে বেলেজারদের একজন, মায়ের পেটের ভাইদের কাছে ত্যায্য, তল্লাটের প্রায় সবার চোখে একাধিক খুনের অভিযোগে সন্দেহভাজন ও ঘৃণার পাত্র। এ অবস্থায় কে শুনবে বা বিশ্বাস করবে ওর কথা? বেলেজারদের ঘৃণা করে এমন লোকও বিশ্বাস করবে না। সিপি রাঞ্চে যাওয়া ঠিক হবে না বোধ হয়। গুলি খেয়ে বেঘরে মারা পড়তে পারে। একটা মাত্র উপায় দেখতে পাচ্ছে, মাত্র একজন মানুষ ওর ভরসা হতে পারে। সিগারেট ফেলে বুটের তলায় পিষে নেভালো লুস।
দরজায় তালা মেরে দ্রুত নিচে নেমে এলো। পড়ছে বেরিয়ে আসতে দেখলো রাস্তা ধরে শহর থেকে বেরিয়ে যাচ্ছে দুই ভাই। নিশ্চিন্ত মনে রাস্তায় পা রাখলো। জন ক্যালকিনকে খুঁজে বের করবে। মিনিট দুই পর পেয়ে গেল সিপি ফোরম্যানকে। এক স্টোর থেকে বেরিয়ে এসেছে। হ্যালো লুস, স্মিথ হেসে শুভেচ্ছা জানালো জন। নতুন কোনো গর্তে গিয়ে লুকালে? ইদানিং দেখতে পাচ্ছি না যে। লুকিয়ে থাকছি না, পাল্টা হাসলেও তিক্ত শোনালো লুসের কণ্ঠ। তবে বেশিরভাগ সময় হোটেল কামরায় থাকছি বলে কারো সঙ্গে তেমন দেখা হচ্ছে না। জরুরি একটা ব্যাপার তোমার জানা দরকার বোধ হয়। সব শুনে চিন্তিত হয়ে পড়ল জন। কপালে ভাঁজ পড়েছে। আর আমি কি না ধরে নিয়েছি নিজেই আগ্রাসী হয়ে হামলা করবে কিং? শেষে বলল, আসবার পর থেকে শুনছি এটাই ওর স্বভাব। কিন্তু কিভাবে কাজটা সারবেও কোনো ধারণা করতে পারছো? মাথা নাড়ল লুস। এ ব্যাপারটা সেনকে খোলসা করবার সময় নিচু হয়ে গিয়েছিল ওর কণ্ঠ, তাই শুনতে পাইনি বললেই চলে। তবে যদ্দূর বুঝেছি, যাই করুক সেটা শহরের কারো পছন্দ হবে না। এ নিয়ে সামান্য তর্ক করেছিল দুজন। কাউকে বেশি কিছু না জানিয়ে কাজ সারতে পারা বুদ্ধিমানের লক্ষণ, মন্তব্য করল জন। বোঝা যাচ্ছে এ ব্যাপারে বেলেজারদের খ্যাতি আছে বেশ। যাকে আমার সন্দেহই তাহলে সত্যি হলো। ক্যালিফোর্নিয়াকে অপহরণ বা গুম করেছে ওরা। নট করল লুস। দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবছি ক্যালকে খুঁজে বের করব। শহরের অর্ধেক মানুষের ধারণা বুড়ো মাইনারকে আমি খুন করেছি। হতে পারে, কিন্তু বাকি অর্ধেক বিশ্বাস করে আমি বুড়োকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছি। দাঁত বের করে হাসল জন। দূর, অত ঘাবড়ে গেছো কেন? কে কি মনে করলো তাতে পাত্তা দিলে চলবে? সবচেয়ে বড় কথা, এর কোনোটাই সত্যি নয়। ফের গম্ভীর হয়ে গেল জন। কাজের কথা পারল। যদি সত্যি সত্যি ক্যালকে খুঁজে বের করতে পারো, ওকে এমন কোথাও সরিয়ে নিয়ে যেও যেখানে সার্কেল বি ওকে খুঁজে পাবে না। দারুণ কাজ হবে সেটা। বেলেজারদের পরিকল্পনা কেচে যেতেও পারে ক্যাল না থাকলে। এখনই কাজে নেমে গেলাম, ঘোষণা করল লুস। ঘুরে কয়েক পা এগিয়েও ফিরে তাকালো সে। এমের দিকে খেয়াল রাখবে, নট করল ফোরম্যান। স্যাডলে চেপে সিপির উদ্দেশ্যে যাত্রা করল। মাথায় দুশ্চিন্তার পাহাড় জমেছে। যে কোনো মুহূর্তে আঘাত হানবে কিং বেলেজার, কিন্তু সেটা কোন দিক থেকে কিভাবে আসবে আজ করতে পারছে না। অনুমানই যদি না করতে পারে তাহলে ঠেকাবে কিভাবে? তবে এটা সন্দেহ করছে যে আঘাতটা আসবে রাঞ্চের উপর। সিপির দায়িত্ব যেহেতু এখন অনেকটা ওর উপর, বেলেজারদের আসন্ন পদক্ষেপ বানচাল করে দিতে না পারলে পথে বসবে পার্কাররা। কারো কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই। এমনকি উইন্ডিবাসীও সিপির বিপদে পাশে এসে দাঁড়াবে না। খুব কম লোকেরই সার্কেল বির একদল নিষ্ঠুর, বেপরোয়া ও ভয়ঙ্কর লোকের মুখোমুখি দাঁড়ানোর সাহস আছে। মনে মনে হয়তো এরা পার্কারকে সমর্থন করবে, কিন্তু সাহায্য করতে একটা আঙুলও নাড়বে না, বরং নিরীহ দর্শক হয়ে মজা দেখবে। ন্যায় আর অন্যায় হোক, মানুষ মাত্রই বিজয়ীর পক্ষে থাকতে চায়। ঘোড়ার উদ্দেশ্যে বিড়বিড় করল জন। বুঝলি, অন্তত কিছু সময়ের জন্যে কারো সাহায্য পাবো না আমরা, বরং নিজেরা সামাল দিতে হবে শকুনগুলোকে। 18 সার্কেল বি রাঞ্চের উদ্দেশ্যে যাত্রা করেছে লুস বেলেজার। সচরাচর টেইল এড়িয়ে চলছে ও। উপত্যকার দক্ষিণ দেয়াল বরাবর এগিয়ে চলেছে, একটু ভিন্ন রুটে, যাতে অন্য কারো চোখে না পড়ে। গতি ধীর ওর, যেহেতু চলবার পথে আড়াল ব্যবহার করছে। তবে এ নিয়ে চিন্তা করছে না, বরং সার্কেল বি রাইডারদের চোখে ধরা না পড়ে গন্তব্যে পৌঁছানোই মূল উদ্দেশ্য ওর। সার্কেল বি রেঞ্জ ও আনাচে কানাচে খোঁজ চালাতে শুরু করলো লুস। একজন মানুষকে আটকে রাখবার মতো জায়গার অভাব নেই বটে, কিন্তু যেখানে সেখানেও রাখা যাবে না। বিশেষ করে যেহেতু কাকতালীয়ভাবে যে কেউ তার খোঁজ পেয়ে যেতে পারে। কিং বেলেজার জানে যে
ক্যালিফোর্নিয়াকে তালাশ করবে লোকজন, বিশেষ করে তার বন্ধু বা সিপি আউটফিটের লোকজন। তাই এমন কোথাও তাকে লুকিয়ে রেখেছে যেখানে খুঁজবে না কেউ, কিংবা খুঁজে পাবে না। সেক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় খুবই গুপ্ত স্থান হবে জায়গাটা। লুচের সুবিধা হচ্ছে এটা ওরই রেঞ্জ। এর প্রতিটি ইঞ্চি হাতের তালুর মতো চেনা। চোখ বুজে বলে দিতে পারবে অন্তত 1 ডজন জায়গার নাম যেখানে কাউকে দিনের পর দিন লুকিয়ে রাখা সম্ভব। তাই শুরু থেকে অন্ধের মতো খোঁজ না চালিয়ে বরং সম্ভাব্য প্রতিটি জায়গার কথা আগে ভেবেছেও সেখানে ক্যালিফোর্নিয়ার থাকবার সম্ভাব্যতা বিচার করেছে। একই সঙ্গে সুবিধা অসুবিধা চিন্তা করে কোনটা কোনোটা বাতিল করে দিয়েছে, কিংবা কোনোটায় সশরীরে ঢু মারবার সিদ্ধান্ত নিয়েছে। অল্প সময়ের মধ্যে যেহেতু সব জায়গায় যাওয়া সম্ভব নয়, তাই বাছ বিচার করে খোঁজ চালানোর ইচ্ছে ওর। বলা বাহুল্য, লুস নিজে কাজটা করছে বলে যে কারো চেয়ে ওর সাফল্যের সম্ভাবনা অনেক বেশি, এবং অল্প আয়াসে ও স্বল্প সময়ের মধ্যে সফল হবে বলে মনে করছে। বিকাল নাগাদ রিম রকের কাছে পৌঁছে গেল ও। পাহাড়ি ঢালে বিস্তীর্ণ লজ পোল পাইনের সারি। পাহাড় থেকে ধেয়ে আসা ঠান্ডা পাইন সুবাসিত বাতাস শরীর ও প্রাণ জুড়িয়ে দেয়। বনের ভিতর ঢুকে বলল লুস। ঘন পাইনের শাখা ভেদ করে সূর্যলোক আসছে না বলে অপেক্ষাকৃত অন্ধকার নেমে এসেছে বনভূমিতে, যেন রাত নামতে দেরি নেই আর। মাটির উপর খসে পড়া পাইনের শঙ্কুর গালিচা, দুলকি চালে ছুটতে থাকা ঘোড়ার খুরের শব্দ হচ্ছে না বললে চলে। সার্কেল বি রান্স হাউসের চিন্তা মাথায় এলেও সঙ্গে সঙ্গে বাতিল করে দিয়েছে লুস। কিং কোনো ক্রমে নিজের বাড়িতে তুলবে না ক্যালিফোর্নিয়াকে, তাতে বমাল চুরি ধরা পড়ে যেতে পারে। মাঝ দুপুর থেকে এ পর্যন্ত 3 জায়গায় ঢু মেরেছে, কিন্তু বুড়ো মাইনারকে খুঁজে পায়নি। তারপর হঠাৎ করে পাইন বনের ভিতরে থাকা কেবিনের কথা মনে পড়েছে ওর। সার্কেল বি রান্স হাউস থেকে 4 মাইল দূরে নিঃসঙ্গ কেবিনটা কেন তৈরি করেছিল ওর বাবা জানে না লুস, তবে সেখানে ঢু মারতে যাচ্ছে এখন। লগের তৈরি কেবিনটায় মাত্র একটাই কামরা, ছোট কয়েকটা ছিদ্র রয়েছে আলো প্রবেশ করবার জন্যে, আর দরজায় রয়েছে ভারী প্যাডলক। ছোটবেলায় প্রথম দেখেই দারুণ কৌতূহল বোধ করেছিল লুস। তারপর বহুবার এসেছে, একা একা খেলেছে এই কেবিনে, তবে পরিণত বয়সে আকর্ষণ হারিয়ে ফেলায় বহুদিন হলো আসেনি। কাছাকাছি আসতে স্যাডল ছেড়ে নেমে পড়ল লুস। ঘোড়াকে এক ঝোপের আড়ালে বেঁধে রেখে সতর্কতার সঙ্গে এগোলো। এক গাছের আড়াল থেকে আরেক গাছের আড়ালে এগোচ্ছে, কান খাড়া রেখেছে ক্ষীণতম শব্দ শুনতে পাওয়ার আশায়। তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে চারপাশে, যদিও আবছা আধারে ঠিকমতো দেখা যাচ্ছে না। সতর্ক ছিল বলে সমূহ বিপদ থেকে বেঁচে গেল এ যাত্রা। একটু পরেই প্রমাণিত হলো। আর 30 গজ দূরে কেবিন, সামনে এক চিলতে খোলা জায়গা। শেষ কয়েকটা পাইনের গুড়ি পেরোনোর আগেই শ্যাকের সামনে প্রকাণ্ড একটা রোয়ান ঘোড়া দেখতে পেল লুস। আর তস্ত হাতে দরজার তালা খুলছে ওর বড় ভাই। তালা খুলে ভারী পাল্লা সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে পড়ল কিং ব্লেজার। এক মুহূর্ত দেরি করল না লুস, নিঃশব্দে এগিয়ে গেল আরো কয়েক ফুট। কেবিনের কিনারা ঘুরে পিছনে পৌঁছে গেল, এবারও একেবারে সময় মতো, কারণ ঠিক সময়ে কেবিনের ভিতর থেকে ভেসে আসা কথাবার্তা শুনতে পেল। কি বোকা বুড়ো, মুখ খুলতে তৈরি হয়েছ তো? কর্তৃত্বের স্বরে জানতে চাইল কিং। মেঝে পড়ে আছে ক্যালিফোর্নিয়া, হাত বাঁধা, করুণ দশা হয়েছে তার। গত কয়েকদিনে খেতে পায়নি বললে চলে। শুধুমাত্র কিং এখানে এলে নামমাত্র খাওয়া জোটে, নইলে এক কণা খাবার পেটে পড়ে না। ছোট্ট মাটির এক পাত্রে কিছু পানি রেখে যায় কিং। প্রতিবার এলে অর্ধেকটা ভরে দিয়ে যায়। হাত পা এমনভাবে বেঁধে রেখেছে যাতে কষ্টে শিষ্টে পানি খেতে পারবে ক্যালিফোর্নিয়া।
কিন্তু দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাই এখান থেকে তার পালানোর সুযোগও নেই। খুদ পিপাসায় কাতর হয়ে গেছে বুড়ো মাইনার। লাগাতার বাধা থাকায় আড়ষ্ট ও ব্যথাতুর হয়ে গেছে শরীরের সব গাঁট আর পেশি। এমনকি হাড়ের গভীরেও ব্যথা বোধ করছে। সূর্যের আলো দেখতে আইটাই করছে মন। মুক্তি মুক্তি চাই ওর। যতই করুণ অবস্থা হোক, মনটা এখনো নিরেট পাথরের মতো শক্ত রয়ে গেছে বুড়োর। পণ করেছে ভাঙবে তবু মস্কাবে না। জানে পেটের সব খবর বের করে দেয়া মাত্র ওর প্রয়োজন ফুরিয়ে যাবে। কিং তখন নির্দ্বিধায় খুন করবে ওকে। সেদে নিজের মরণ ডেকে আনবার মানে হয় না। বলবার মতো অনেক কিছুই আছে বুড়োর, কিন্তু এর কোনোটাই শুনে খুশি হবে না কিং। সমানে গালাগাল শুরু করলো সে। থামবার কোনো লক্ষণ নেই। বাইরে থেকে ওসব শুনে রীতিমতো বিস্মিত হলো লুস ব্লেজার। বুড়োর জানে ডন নেই নাকি ভাবছে ও। আর দুনিয়ার খিস্তি খেউর যা জানে যে কেউ তার কাছ থেকে শিখে নিতে পারে। বয়স হলে কি হবে, টনটনে জ্ঞান রয়েছে এখনো। বন্দি থামা পর্যন্ত অপেক্ষা করলো কিং বেলেজার। ধৈর্য ধৈর্য ধরতে জানে ও। এও জানে যতদিন গড়াবে ততই নরম হয়ে পড়বে বন্দি। মনোবল হারিয়ে ফেলবে। একটু একটু করে ভেঙে পড়বে। একটানা কথা বলায় হাঁপাতে থাকলো মাইনার। হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক। জালিয়াতের হাসি হাসল কিং। করুণা নিয়ে দেখছে বুড়োকে। গালাগাল করে লাভ হবে না বুড্ডা। আর কত কষ্ট করবে? তার চেয়ে বলে দাও কোথায় আছে খনিটা। ব্যাস ওই একটা তথ্যই জানবার আছে আমার। বলে ফেললে ছেড়ে দেব তোমাকে। জবাব এলো না। খানিকটা সহজ করা যাক, নতুন প্রস্তাব দিল কিং। নির্বিকার মুখে তাকিয়ে আছে বুড়োর দিকে। ন্যায্য একটা প্রস্তাব দিচ্ছি। খনিতে যা পাওয়া যায় উপযুক্ত ভাগ দেব তোমাকে। হো হো করে হেসে উঠল বুড়ো। নিশ্চয় দেবে। আমার ভাগ হবে সীসার একটা টুকরো। বিশ্বাস করা বা না করা তোমার ইচ্ছে, কিন্তু মন থেকে কথাটা বলেছি আমি। ন্যায্য হিস্সাই পাবে। গোল্লায় যাও তুমি। ওইখানে আমার। আমি আবিষ্কার করেছি। তাহলে তোমাকে ভাগ দেব কেন? স্বয়ং শয়তান এলেও ভাগ দেব না। একগুঁয়ে স্বরে ঘোষণা করল বুড়ো। ধৈর্য হারিয়ে খিস্তি আওড়ালো কিং। মুখ যতই নির্বিকার দেখাক, ভিতরে ভিতরে চিন্তিত সে। দুশ্চিন্তা করছে কখন ক্যালিফোর্নিয়ার খোঁজ পেয়ে যায় কেউ। সেক্ষেত্রে চরম সর্বনাশ হবে। হাতের মুঠো থেকে পাখি ফসকে গেলে আর কখনোই খনির হদিশ জানা হবে না। গালাগাল করে লাভ হবে না। প্রচ্ছন্ন সুরে কিংয়ের কথাটা ফিরিয়ে দিল বুড়ো। মাইনারের বিদ্রুপে এবার রেগে কাই হয়ে গেল কিং। বুড়ো হাবরা, তুমি তাহলে মুখ খুলবে না? বেশ, দেখা যাবে কত চর্বি জমেছে শরীরে। মুখ না খোলা পর্যন্ত এক কোনা খাবারও জুটবে না তোমার। কাল সকাল পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে যদি... হুমকি শুনে সেফ তাচ্ছিল্যের হাসি হাসল মাইনার। সে জানে লোকটা যতই অম্বিতম্বি করুক, আপাতত ওকে খুন করবে না। খনির অবস্থান জানতে সব ধরনের চেষ্টা চালাবে। শেষ পর্যন্ত যদি ব্যর্থ হয় তাহলে হয়তো খুন করে ফেলবে। তবে তার ঢের দেরি আছে এখনো। ইতোমধ্যে নিশ্চয় শারীরিক নির্যাতন করবে। যতভাবে সম্ভব দুর্বল করতে চাইবে। মনোবল ভাঙতে কসুর করবে না। কিন্তু সেসবের থোড়ায় পরোয়া করে সে। এ জীবনে কত গঞ্জনা আর যন্ত্রণা সয়েছে। অমানসিক খাটুনির তুলনায় ওসব অত্যাচার কিছুই নয়। যত খুশি হেসে নাও, দাঁতে দাঁত চেপে বলল কিং। কিন্তু কাল যখন 2 হাত বেঁধে সিলিং থেকে একটা আগুনের কুণ্ডের উপর ঝুলিয়ে দেব, তখন দেখবে কোথায় যায় এত আমোদ। সেকে কাবাব বানিয়ে ফেলবো মাথাটা। ভয় দেখিয়ে লাভ হবে না, শান্ত স্বরে বলল বুড়ো। আমার বয়স কত হয়েছে জানো?
কত কষ্ট সয়েছি তার হিসাব দিলে মাথা খারাপ হয়ে যাবে তোমার। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাকে খুন করতে পারবে না। তাহলে যে আমার সঙ্গে তোমার স্বাদের খনিও পরপারে চলে যাবে। কারণ ওই খবর আমি ছাড়া আর কেউ জানে না। সাময়িক হাঙ্গামা বা চোটপাট করতে পারবে, কিন্তু আমার মুখ খুলতে পারবে না। যত খুশি ধৈর্যের পরীক্ষা নিতে পারো। ক্যালকিনকে খনির অবস্থান বলে দাওনি তুমি? জানতে চাইল কিং। কিন্তু সঙ্গে সঙ্গে টের পেল বোকার মতো প্রশ্নটা করে ফেলেছে। হঠাৎ সোজা হয়ে বসলো মাইনার। তুমি তাহলে ক্যালকিন নও? কোমল হয়ে এসেছে বুড়োর কণ্ঠ। ওর সঙ্গে কথা বলবার পরপরই তো বিপদে পড়লাম। অথচ দেখে মনে হয়েছিল লোক হিসাবে মন্দ নয়। আমার সারা জীবনের অভিজ্ঞতা আর বিচার বুদ্ধি তাহলে ফেলনা নয়। ঠিকই লোক চিনেছি। এবার সরাসরি কিংয়ের দিকে তাকালো সে। চোখে পট্টি থাকায় দেখতে পাচ্ছে না, কিন্তু সমস্ত ইন্দ্রিয় ব্যবহার করে সামনে দাঁড়ানো লোকটির পরিচয় বের করতে চাইল।